কক্ষের দক্ষিণের দুয়ার খুলে রাখা, প্রস্তুত বারান্দা ডিঙিয়ে হুড়মুড়িয়ে প্রবেশ করেছে মুঠো মুঠো ঠান্ডা হাওয়া। কক্ষের সব কোণে কাঁচা ফুলের সুগন্ধে ভরে উঠেছে নিঃশ্বাসের স্বস্তি মিশিয়ে সুখর অনুভূতির দোলা দিয়ে যাচ্ছে। রাজিক ও পুষ্পের সজ্জিত পালঙ্কের মধ্যখানে চুপচাপ বসে আছে আদিল। কিছুক্ষণ আগেই ওকে খাইয়ে কক্ষে রেখে গেছে কয়েকজন মিলে। তখন থেকে ঠায় বসে আছে মেয়েটা। লন্ডের মৃদু আলোক রশ্মি ছড়িয়ে চারপাশে মুগ্ধ চোখে কক্ষের চারিদিকে দেখে চলেছে। আদিল যখন সবটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ব্যস্ত, তখন শ্রাবন্তী প্রবেশ করল। পুরুষনালীর কণ্ঠস্বর। একাকী বিরক্ত হচ্ছেন। আদিল চমকে উঠল। চকিতে পাশ ফিরল, দেখল পালঙ্কের পাশে হাসি মুখে রবি দাঁড়িয়ে আছে। কখন এসেছে মানুষটা দরজার দিকে আর দৃষ্টিতে তাকালো। ওটা বন্ধ করা। এতে কিসের ভাবনার মন্তব্য ছিল যে একটা মানুষ উপস্থিত একটু অনুভব করতে পারেনি। ভীষণ লজ্জায় পড়ল মেয়েটা। চোখ নামিয়ে ঋণে ঋণে গলায় বলল, না ঠিক আছে। আদিল জবাব দিল, তবে ওকে অভাব করে দিয়ে রবি হেসে উঠল। মেয়েটা হকচকিয়ে গেল। এখানে হাসার মতো কি বলল? রবি সময় নিয়ে হাসি থামাল। বিজ্ঞানীদের মতো করে বলার, আপনি কি কোনোভাবেই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেছেন রাগিনী? যদি সেটার ইচ্ছে থাকে তাহলে বলবো না। আমি যে ব্যক্তিত্বের মুগ্ধ হয়েছি সেটা ধরে রাখুন। আপনার সাথে এমন নরম সরম কণ্ঠস্বর মানায় না। ওই কঠিন গলার আওয়াজটা ছাড়া আপনি অসম্পূর্ণ। আমি আম্মার থেকে সবটা শুনেছি। চিন্তা করবেন না, পরবর্তীতে আর কখনো এরকম ঘটনা সম্মুখীন হতে হবে না আপনাকে। আমি ওরকম হৃদয়কর ঘটনার জন্য দুঃখিত। আদিল অবাকের শীষে পৌঁছেছে। নেত্রযুগলে ছড়িয়েছে পাহাড় সমান মুগ্ধতা। রবির রূপের মুগ্ধতা তাকে বশ করতে পারেনি। পুরুষ মানুষের রূপ দিয়ে কি হবে? চেহারা সৌন্দর্য সব তো ক্ষণস্থায়ী। এই আছে তো এই নেই। পুরুষ বাঁচে টাকায়, পুরুষ বাঁচে ব্যক্তিত্বে। একজন পুরুষের, একজন নারীর, একজন মানুষের সৌন্দর্যর ব্যক্তির উপর কিছু নেই। এই মুহূর্তে ঠিক সেই ব্যক্তিত্বর মুগ্ধ হয়েছে আদিল। ঠোঁট ঠোঁট দোয়ে মুগ্ধ হাসি খেলো গেল। সেভাবে মেয়েটা বলল, আপনি একজন মানুষ হিসাবে অসাধারণ। রবি অধর ছড়িয়ে হাসল, কি জানি। আচ্ছা, আপনার পরিহিত শাড়ি পরিবর্তন করা প্রয়োজন, তাই না? আমি শাড়ি দিচ্ছি, আপনি পরিবর্তন করে আসুন। অনেকক্ষণ এভাবে আসেন। আদিল এতক্ষণে খেয়াল করল রবির শরীরের বিয়ের পাঞ্জাবি পায়জামা নেই। তার মানে সব পরিবর্তন করেই স্টেশনে গিয়েছিল। ওর নিজের ভীষণ অস্থিরতা লাগছিল শাড়িতে। ভারী শাড়িটা খুলতে পারলেই বাঁচে। আদিল মাথা নেড়ে সম্মতি দিল। সেটা লক্ষ্য করতেই পাশের টেবিলে থেকে লণ্ড তুলে নিল রবি। পায়ে পায়ে আলমারির দিকে অগ্রসর হলো। ফিরে এলো একটা গোলাপি রঙের সুতি শাড়ি, ব্রাউজার এবং পেটিকোট নিয়ে। পালঙ্কের এক পাশে রাখল। ছোট্ট করে বলল, বাথরুম থেকে শাড়ি পরিবর্তন করে বারান্দায় আসুন। আজ পূর্ণিমা, জ্যোৎস্না বিলাস করি দুজনে মিলে। আদিল মুচকি হাসল। আচ্ছা। রবি চলে গেল বারান্দায়। আদিল পালঙ্ক থেকে নেমে দাঁড়ালো। লণ্ড আর শাড়ি হাতে বাথরুমের দিকে হাঁটা ধরল। চন্দ্রলোকিত রাত্রি, প্রকৃতির নিঃসর্গিক সৌন্দর্য নিজেকে খুইয়ে বসে একজোড়া কপতি। বৃষ্টির পরে আকাশ এখন সচ্ছল, প্রকৃতি নিস্তব্ধ। চাঁদের মিষ্টি আলো আলোকিত ধরিরাত্রি। শীত শীত একটা হাওয়া বয়ে চলেছে। ক্ষণে ক্ষণে
শরীর ছুঁয়ে যাচ্ছে। বারান্দার পাশাপাশি দাঁড়িয়ে আতিল এবং রবি, দুজনের মধ্যখানে বেশ খানিক দূরত্ব বজায় রাখা আছে। ঘড়ির কাঁটায় দখলদারিত্বে একটার ঘরে। মধ্যরাতে শশার আসার গ্রামের মানুষরা তত্ত্বচ্ছন্ন থাকে। সেখানে চৌধুরী বাড়ি একটু ব্যতিক্রম বই কি। আদিল নীল অম্বলের চেয়ে আড়াল আজকের আকাশটা ভীষণ সুন্দর, ঠিক আপনার মতোই। রবির দৃষ্টি নিবিষ্ট দূর আকাশে শশীর দিকে। সেদিকে তাকিয়ে বলল কথাটা। আদিল নিজেকেও চোখ সরালো না, কেবল হাসল। মস্করা করেছে আপাতত না। সন্ধ্যার আলোচনায় বড়দের থেকে জানানো সুযোগ হলো, আপনি নাকি এখন বিয়ে করতে চাননি। জোরপূর্বে আমাকে দেখতে নিয়ে যাওয়া হয়েছিল আপনাকে। প্রশ্নটা করে উত্তরের আশায় রইল আতিল। রবি তৎক্ষণাৎ কিছু বলল না। বেশ কিছুক্ষণ নিশ্চুপ রইল। এতপর জবাব দিল, বিয়ে শব্দটার সাথে এখনো জড়াতে ইচ্ছে ছিল না, কিন্তু আপনাকে দেখার পর ফিরে আসার সাধ্য হয়নি। আচ্ছা, ছোট কথাটা বলে চুপ হয়ে গেল আতিল। রবি নিজেকেও কিছু বলল না। দুজন আর চোখে তাকালো। দৃষ্টিতে দৃষ্টি মিলল। কিং সময়ের জন্যে নীরবতার নিভৃতে সময় পেরিয়ে চলল। নবদম্পতির সঙ্গী হলো প্রকৃতি। একে অপরকে বোঝার জন্য তার নীরবতার আশ্রয় নিল। সব যদি মুখে বলে বোঝাতে হয়, তাহলে সম্পর্কের বাঁধন আর শক্ত হলো কোথায়? কিছু শব্দ, কিছু অনুভূতি না হয় অবতন্ত থাক। অপরপক্ষ বিচারকতার সাথে ভালোবাসা দিয়ে নতুন যত্ন করে সেগুলো অবলম্বন করুন। সব যে মুখে বলতে নেই। আরুষ বাড়ির ফিরেছে মাত্র। ভিজে চুপি চুপি হয়ে আছে পরিহিত পাঞ্জাবি। ল্যাপটপে আছে বলিষ্ঠ দেহের সত্য। ঠান্ডা চোখ মুখ লাল হয়ে ফুলে গেছে। নিচে আসমান শেখ বসে ছিলেন ছেলের অপেক্ষায়। আরুষকে এই অবস্থা দেখে দ্রুত দোতলায় পাঠিয়েছেন। কক্ষের দরজার আলগোছে খুলতেই কাঁচা ফুলের সুবাস এসে সারাবদ্ধ ঢেলল। থমকে দাঁড়িয়ে পড়ল আরুষ। মাথাটা বড্ড ধরেছে। চারপাশে ঝাপসা দেখছে। সেই ঝাপসা চোখের কক্ষের চারিদিকে দেখল আজও পালঙ্কের সেই প্রথম দিনের মতো সজ্জিত কাঁচা ফুলের সমাহারে। বিছানার একপাশে বসে আছে সুরন্দা। ঘটনা সহজেই বুঝল আরুষ। অমনি মুচকে হাসল। আলমারির দিকে অগ্রসর হলো। গেঞ্জি আর লুঙ্গি নিয়ে বাথরুমে চলে গেল। সুরন্দাকে যেন দেখেও দেখল না। কিছু সময়ের ব্যবধানের আরুষ পরিহিত চিন্নু কাপড় পরিবর্তন করে বেরিয়ে এলো। মুখের পানি নিয়ে এখন একটু ভালো লাগছে, কিন্তু মাথার যন্ত্রণা এত সহজে কমে নয়। দীর্ঘক্ষণ ভেজার ফল স্বরূপে সামনে যে বড় একটা অসুখের পড়তে চলেছে তা আগাম বার্তা তীব্র পাচ্ছে ছেলেটা। তবে সেসবে সবসময়ের মতো নির্দোপ। আরুষ হাতে থাকা গামছাটা যত্ন সহকারে রেখে পালঙ্কের সামনে এসে দাঁড়ালো। তীক্ষ্ণ চোখে চন্দাকে উপর থেকে নিচে অবধি দেখল। মেয়েটা মুখ নুয়ে রেখেছে। আরুষ কিছুক্ষণ তাকিয়ে রইল। হেসে প্রশ্ন করল, সেজেছ? এতক্ষণে চন্দ্রা মুখ তুলে চাইল। ঠোঁটের কোণে এক চিলতে হাসি দৃশ্যমান। এক ঝাঁক লজ্জা নিয়ে উত্তর দিল, ঝি সার্থী সাজেছি দিয়েছে। আরুষের মাঝে কোনো হেলেদোল দেখা গেল না। মাথাটা বিদ্যুৎ চমকানোর ন্যায় যন্ত্রণা থেকে থেকে চমকে উঠেছে। অসহ্য যন্ত্রণা দাপিয়ে বেড়াচ্ছে প্রতিটা নীরবে। আরুষ আলগুস্তে হাত উঠে কপালে বার কয় ঘষা দিল। সেভাবে ফের জিজ্ঞাসা করল, কার জন্যে সেজেছ? সুরন্দা হাসি মুখটা আস্তে ধীরে থমথমে হয়ে উঠল। এই ধরনের প্রশ্নগুলো ওর জন্যে বড্ড জটিল শোনাচ্ছে। আত্মসম্বোধনের আঘাত হানছে। কিন্তু আজ তো
স্বেচ্ছায় নির্লজ্জতার বরণ হয়েছে, সেখানে এইগুলো ভাবা বড় বোকামে। চন্দা আড়স থেকে চোখ নামিয়ে ততক্ষণ নরম কণ্ঠে জবাব দিল, আপনার জন্যে। জবাবে আরুষে মুখের হাসি বাড়ল। মেয়েটার জন্যে বড্ড মায়া হয় ওর। এমনি একটা জীবনের সাথে মেয়েটা নিজেকে জড়িয়ে যেখানে অপর পক্ষের নিজের জীবনকেও তোক্কা করে না, সেখানে এই মেয়েটাকে কিভাবে মূল্য দেবে? গুঞ্জরের ভাষায় কাপুরুষ বটে। আরুষ হাসিমুখে বলল, আমাকে দেখতে চেয়েছিলে? দেখলাম আমি। তুমি ভীষণ সুন্দর। লাল শাড়িতে সেই সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়েছে। এখন ঘুমিয়ে পড়ো কাপড় পরিবর্তন করে। আমি পাশের কক্ষে থাকবো আজ থেকে। আরুষ মুখের কথা শেষ করে উল্টো ঘুরে হাঁটা ধরল। অপরপক্ষের কিছু বলার সুযোগ দিল না। দরজা অবধি পৌঁছাতেই কনচর হলো কান্না করুণা আওয়াজ। থেমে গেল চলন্ত পা জোড়া। পিছু ফিরল। সুনন্দা আজ কি হয়েছে কে জানে। হঠাৎ করে মেয়েটার বুক ধরে হাউমাউ করে কাঁদছে, যেন বুকের মাঝে খুব কষ্ট হচ্ছে ওর। আরুষ স্তব্ধচালিত চেয়ে রইল, মুখ ফুটে কিছু বলল না। সুনন্দা কাঁদতে কাঁদতে ছুটে এসে আরুষের সম্মুখে মেঝেতে বসে পড়ল। মেঝেতে দুহাত রেখে ডুকুর খেতে উঠল। তীব্ররত গলায় বলল, চলুন, আমাকে ফিরিয়ে দেবেন না। আমি একটা শক্ত আশ্রয় চাই। আমার 7 কুলে কেউ নেই। একটা বাচ্চা দিন। আমি কথা দিচ্ছি তাকে নিয়ে এই জীবনে পার করে দেব। শুনেছেন আপনি? আপনার আম্মা আমাকে ঠকিয়েছে। আমি সইতে পারছি না এই যন্ত্রণা। আপনাকে আমি কখনো বিয়ে করতাম না। গুঞ্জুরকে আমি ভালোবাসি। আমার শৈশবের সুখ দুঃখের সঙ্গী গুঞ্জার। তার ঘর কিভাবে ভাঙব? আমাকে জোর জবস্তি করে বিয়ে দেওয়া হয়েছে। আমি কোথাও একটু সম্মান পেলাম না। কেউ মূল্যায়ন করলো না। মামার কথা রাখতে যেয়ে আমি সবার সাথে ভুল করেছি, পাপ গুড়িয়েছি, সবার চোখ খারাপ হয়েছি, ভালোবাসা হারিয়েছি। আমাকে আজ ফিরিয়ে দেবেন না। এই জীবনের বয়ে বেড়ানোর মতো একটা অবলম্বন দিন। গুঞ্জারের জায়গা আমার চাই না, সেটা আমার ভাগ্য নেই। চন্দা যেন আজ নিজের মধ্যে নেই, পাগলের মতো প্রলয় বকে চলেছে। আরুষ কথাগুলো শুনল। কি করবে, কি বলবে বোধগম্য হচ্ছে না। হাঁটু ভেঙে বসল চন্দার সামনে। আলতো করে ভরসার হাতটা চন্দার মাথায় রাখল। আশ্বাস দিলাম, ভয় নেই। তোমার প্রাপ্য মর্যাদায় তুমি পাবে। এখানে থাকবে তুমি। গুঞ্জার এখনও তোমাকে ভীষণ ভালোবাসে। ওর সাথে প্রতিযোগিতা না নেমে ভালোবাসা দিয়ে আপন করে নাও। আম্মার সাথে আমি নিজে কথা বলবো। একদিন সময় করে তোমার সব গল্প শুনব। তোমার সুখ দুঃখের ভাগিদার হব, কথা দিচ্ছি। একটু থেমে ফের বলল, আমার একটু সময় প্রয়োজন, ভাবতে চায়। একজনকে ভালোবেসে আরেকজনের গভীরভাবে ছোঁয়ার দুঃসাহস দেখানোর মতো সাহসী আমি এখনো হইনি চন্দা। আশা করি বুঝতে পারছো সবটা। আমিও একজন মানুষ। চারিদিকে এত এত চাপ আমার মস্তিষ্কের বিবিপন করে রাখে। তবে তোমার কোনো ক্ষতি হবে না মেয়ে, নিশ্চিত থাকো। রাত হয়েছে, যাও ঘুমিয়ে পড়ো। নিজের মতো কথাগুলো বলে উঠে কক্ষ থেকে বেরিয়ে গেল আরুষ। সুনন্দা রক্তির বদন তুলে দেখল সেই প্রস্তুত। ফিরিয়ে দিল ওকে, গ্রহণ করল না। এই একজন জীবনে ভাগ্য আর কত উপহার করবে। এমন তুচ্ছ জীবন তো চন্দা কখনো চায়নি। বুকটাকে যেন ছুরি আঘাতে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। গলাটা জ্বলে যাচ্ছে। বার কয়েক ডলন গলায় নিচ্ছে।
মেঝেতে শরীর ছেড়ে দিল রন্দা। একটা ব্যতীত অন্তরের সঙ্গী হলো দূরাকাশের মুগ্ধতা, প্রকৃতির রাস্তব্য করা মারুতে। বুকের উঁচু শাখা ঘর বাঁধা নিশাচরি পেশা। মধ্যেখানে পেরিয়ে একটা দিন ঘড়ির কাঁটায় ঘুরে নিজের খাঁটি বেজেছে 10টার ঘরে। আজ দুপুরে নাগাদ আদিলকে চৌধুরী বাড়িতে আনতে যাবে গুটি কয়েক জন মিলে। নতুন জামাই আসবে শেখ বাড়িতে। সেই খুশিতে রান্নার ঘরে চলছে হরেক পদের রান্না। কাজের চাষিগুলো বাড়ির ঘরের মুছে তকতক করা রাখছে। বেশ কিছু অতিথি রয়ে গেছে। গুঞ্চিরিকা তাদের জন্যে ফল কাটছে খাবার টেবিলে বসে, হাতে ছুরি। আজ সকালে একবার কথা কাটাকাটি হয়েছে শাশুড়ির সাথে, সেই থেমে মন মেজাজ খুব একটা ভালো নেই আজকাল। কথায় রোকেয়া শেখ গুঞ্জিরিকার পরিবার তোলে, আর একদমই ভালো লাগে না মেয়েটার। গুঞ্জিরিকার কাজের মাঝি পাশে এসে দাঁড়ালো আয়শা শেখ। গুঞ্জিরিকাকে অন্য মুগ্ধ দেখে কক্ষস্বর গলায় বললেন, সামান্য কয়টা ফল কাটতে আজ কি সারা দিন লাগায়া দিবি নাতবউ? তুই যে দেখি আজকাল কোনো কামের গুরুত্বই দিস না। গুঞ্জিরিকা ধ্যান চূর্ণ হল। আসকম এমন কথাতেই ঈশ্ব কাঁপল কায়া। ঘাড় ঘুরিয়ে পাশে দেখল, মুখটা কঠিন রেখে বলল, কাজ তো করছি দাদি, বসে তো নেই। আমার হাত দুটো। আয়শা শেখ মুখের উপর এমন কথা ঠিক হজম করতে পারলেন না, অথচ মেয়েটা ভালোভাবেই বলল কথাটা, কিন্তু সেটা পেঁচিয়ে উল্টো ধরে বসে থাকলেন। ওই যে বলল যে যেমন তার চিন্তা ভাবনাও ঠিক তেমনি। চোখ দুটো গরম করে সে রইলেন। দাঁতে দাঁত পিষে বললেন, আমার মুখে মুখে তর্ক করিস তুই নাতবউ? 2 পয়সার দাম দিচ্ছিস না। আজ দাদুভাই আইলে বিচার দিমু। শেষের বাক্যটা গুঞ্জিকে সব ধৈর্য মুহূর্তেই ভেঙে দিল। হাতে রাখা আপেলটা জোর শব্দে করে থালাতে রেখে উঠে দাঁড়ালো। আয়শা শেখের চোখ রেখে বলল, ডাকুন আপনার দাদুভাইকে, এক্ষুনি ডাকুন, দেখি সে আমার কি করে। গুঞ্জিরিকা এমন ব্যবহারে আয়শা শেখ কথাটা বলতেই ভুলে গেলেন। পাশের চেয়ারে বসে শব্দ করে কেটে উঠলেন। চারপাশ থেকে সবার ছুটে আসলো। আরও ধীর পায়ে নিচে নেমে সিঁড়ির কাছটা দাঁড়ালো। রোকেয়া শেখ ছেলের কাছে গেলেন, ঘটনার সবটা খুলে বললেন। আয়শা শেখ ফ্যাঁস ফ্যাঁস করে কেঁদে চলেছেন। সেভাবেই বিড়বিড় করে, আওরলের নতুন নাতবউ এর নখেরও যোগ্য না তুই। আমার এভাবে আজ পর্যন্ত কেউ বলে নাই, আল্লাহ তোর বিচার করুক। আয়শা শেখ মুখের কথাতে সম্মতি টানা মাত্রই গুঞ্জিরকা বলে উঠল, মেয়েটা ব্যঙ্গ কণ্ঠস্বরে, আল্লাহ বুঝি আপনার একার পাপ করে আবার বিচারও দিচ্ছেন? আরে বাহ, চমৎকার বিনোদন। তক্ষণাৎ আধুর থেকে ভেসে এলো পুরুষনালী গম্ভীর কণ্ঠস্বর। গুঞ্জারের মুখ সামলে, দাদি তোমার গুরুজন। আরুষ এক প্রকাশ ধমকে উঠল। গুঞ্জিরেকে কিন্তু তারপর যা ঘটল সবটা অভয়নীয়। গুঞ্জিরকার হাতে ছুরি ছিল। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে সেটা ছুঁড়ে মারল আরুষের দিকে। ভ্রুসহ চোখের পাশ ঘেঁষে দিয়ে একটা রেখা এঁকে গেল। চোখের কোনো কেটে গেছে সম্ভবত। ফিনকি দিয়ে রক্ত ছুটতে শুরু করল। উপস্থিত সকলে সম্বুদ্ধ হয়ে গেল। ঘটনা কি ঘটল বুঝতে বেশ কিছুক্ষণ সময় লাগল। ছোটোখাটো হট্টগোল বেঁধে গেল শেখ বাড়িতে। সবাই ছুটল আরুষের দিকে, অথচ রোকেয়া শেখ ছুটলেন গুঞ্জিরিকার দিকে। বিশ্র এক গালি ছুড়লেন, বেশ্যাক্কা আমার ছেলের দিকে হাত
বাড়ানোর সাহস কোথায় পেলি তুই? আম্মা থামুন। মাঝপথেই ওনাকে থামিয়ে দিল আরুষ। ছেলের আদেশ অমান্য করার সাহস দেখালেন না রোকেয়া শেখ। গুঞ্জিকের রাগে রিমিত কাঁপছে। নিজের কাছের জন্য একটুও অনুতপ্ত নয় সে। মানুষটা সবসময় কেন ওকে চুপ করতে ছুটে আসে? দোষীদের উপর একটা শব্দ কেন বলে না? সব অবিচার কেন ওর সাথী? চোখ থাকতে সবাই কেন অন্ধ সাজে? সুনন্দা হাতে কাঁদতে কাঁদতে পানি আনতে ছুটেছে। হঠাৎ করে কী থেকে কী হয়ে গেল। আরুষ একখণ্ড পাথরের পরিণত হয়েছে। কাটা স্তনের রক্তে স্রোত ছেলেটা। সবাই তাকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, অথচ সে নির্বিকার অনুভূতি তাকিয়ে আছে গঞ্জরিকা লিপ্ত চোখ দুটোতে, যেখানে নেই কোনো ভালোবাসা, নেই কোনো অনুশোচনা, নেই কোনো দয়া। এতটা পর করে হলো অরুষ। দেহের ব্যথা ছাপিয়ে মনের ব্যথা ছেলেটাকে কাবু করে ফেললে মুহূর্তে। শেখ বাড়ির পরিবেশ যখন এলোমেলো, পরিবারের সকলেই ছেলের শোকে কাতর, তখনই বাড়ির পরিবেশ আরেকটু বিক্ষোভ করতে সবার শোক বাড়িয়ে দিয়ে প্রধান ফটকে এসে উপস্থিত হলো একজন অচেনা যুবক ছেলে। শরীরে ঢিলেঢালা অপরিষ্কার শার্ট দৃশ্যমান। চৌধুরী বাড়ি থেকে পাঠানো হয়েছে তাকে। ছেলেটা হাঁপাচ্ছে। হাঁপাতে হাঁপাতে উচ্চস্বরে সবাইকে ডাকল, আপনারা কে কোথায় আছেন? এদিকে আসুন, খবর আছে। এই বাড়ির নতুন জামাই রবি চৌধুরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।